আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। কিন্তু পড়াশোনাটি ধীর গতিতে চলছে। কারণ স্কুলে আসতে পারছো না। তাই তোমাদের পড়াশোনা যেন ধীর গতিতে না হয়, এই কারণে বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের প্রচেষ্টা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রথমেই অনলাইন ক্লাসে স্বাগত। আমি মেহেরুন্নেসা সিদ্দিকা, সহকারী শিক্ষক, বেগম নূরজাহান মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা প্রথম পত্র। আজকের পাঠ হচ্ছে পদ্ম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের একটি পাঠ পড়াবো, যেটি হচ্ছে পদ্ম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচের ভিডিওটি একটু দেখো। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খ চিল শালিখের বেশে। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিচের ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছো যে আজকে আমাদের পাঠের বিষয় কি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের পড়াবো তোমাদের বাংলা প্রথম পত্র বিষয়ে পদ্য আবার আসিব ফিরে, লিখেছেন জীবনানন্দ দাশ। প্রিয় শিক্ষার্থীরা, চলো পাঠটি শুরু করার আগে আমরা এক নজরে শিক্ষণফলটি দেখে নিই যে আজকে এই পাঠে আমরা কি কি শিখব। কবি পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে পাঠ করতে পারবে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। এই উক্তিটি দুটি ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠটি শুরু করার আগে এক নজরে দেখে নিলাম শিখন ফল, যে আমরা এই পাঠে আজকে কি কি শিখব। তাহলে চলো আমরা মূল পাঠে চলে যাই। মূল পাঠে যাওয়ার আগে তোমরা অবশ্যই বইটি খুলে নিয়ে বসবে এবং আবার আসিব ফিরে কবিতাটি অবশ্যই আমার সাথে সাথে যখন আমি পড়াবো তখন অবশ্যই আমার সাথে সাথে দেখবে। এর সাথে খাতা এবং কলম নিয়ে বসবে, যাতে করে তোমাদের প্রয়োজনীয় কোনো নোট বা তথ্য থাকলে সেগুলি খাতায় লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শিক্ষণফলের প্রথম প্রশ্নটি ছিল যে কবি পরিচিতি। আমরা কবি পরিচিতি সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ছবিটি লক্ষ্য করো যে ছবিতে আমরা কাকে দেখতে পাচ্ছি। উনি হচ্ছেন কবি জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশ 17ই ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন ছিল মাধ্যমিক বিএম স্কুল বরিশাল। কর্মজীবন ছিল অধ্যাপনা করেছিল কলকাতা সিটি কলেজে। তার সাহিত্যকর্ম
এখন সাহিত্যকর্মের মধ্যে ছিল কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর, বনলতা সেন, আর প্রবন্ধ হচ্ছে কবিতার কথা। কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 22শে অক্টোবর 1954 খ্রিস্টাব্দে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শিখন ফলের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আমরা কিছু নতুন শব্দের অর্থ শিখব। তাহলে চলো আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। ধানসিঁড়ি। ধানসিঁড়ি হচ্ছে ঝালকাঠি জেলার ধানসিঁড়ি নামে একটি নদী ছিল, যা আমরা ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি নদী, এবং নদীতে কি হচ্ছে, একজন নৌকা চালাচ্ছে। এরপর আসো শঙ্খচিল। শঙ্খচিল হচ্ছে এক ধরনের সাদা চিল। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ছবিটি লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে আকাশে একটি সাদা চিল উড়ছে। এরপর আসো নবান্ন। নতুন ধান কাটার পর আমাদের দেশে এ উৎসব হয়, যা আমরা তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি। কতগুলো মহিলা কি করছে, ধান ধান কি করছে, ধান কুলা দিয়ে কি করছে, ছাড়ছে। কার্তিকের নবান্নের দেশে। কবি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। যা আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি। ঘুঙুর। ঘুঙুর অর্থ নুপুর, যা আমরা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি পায়ে কি হয়েছে, নুপুর পড়ে আছে। জলাঙ্গি। জলাঙ্গি অর্থ জল যার অঙ্গে, যা আমরা তৃতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি যে একটি নদীর ছবি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি তোমাদের সুবিধার জন্য, তোমরা যাতে বুঝতে পারো, এই কারণে প্রত্যেকটি শব্দের অর্থের সাথে মিলিয়ে ছবি দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখন কবিতার কিছু অংশ আমি তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, এবং আমি যখন পড়াবো তখন তোমরা বইয়ের সাথে অবশ্যই মিলিয়ে নিবে। তাহলে চলো আমরা কবিতার কিছু অংশ শুদ্ধ উচ্চারণে পাঠ করি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম লাইনটি একটু লক্ষ্য করো যে কবি কি বলতে চেয়েছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কবি এখানে বলেছেন যে সে আবার ফিরে আসবে কোথায়, ধানসিঁড়ি নদীর তীরে, আর এই বাংলায়। তাহলে প্রথম ছবিটি একটু লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে যে একটি নদীর ছবি দেখা যাচ্ছে, এবং নদীটি কি, এটি হচ্ছে একটি ধানসিঁড়ি নদী। দ্বিতীয় ছবিটি দেখো যে নদীর তীর বা নদী, নদীতে নৌকা চলছে।
মাঝি নৌকা বাইছে। এটা কি আমাদের বাংলার একটি ছবি বা বাংলার প্রকৃতির একটি ছবি। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কবি এখানে বলতে চেয়েছেন যে এই যে সে মানুষের হয়তো রূপ ধরে নয়, হয়তো শঙ্খচিল আর শালিকের বেশে সে আবার কি করবে, এই বাংলায় ফিরে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটি একটু লক্ষ্য করো যে দুটি ছেলের ছবি দেখা যাচ্ছে। তারা কি? তারা তো অবশ্যই মানুষ। এবং দ্বিতীয় ছবিটিতে লক্ষ্য করো, একটি শঙ্খচিলের ছবি দেখছি আমরা। চিলটি কি করছে? আকাশে উড়ছে। এবং তৃতীয় ছবিটি লক্ষ্য করো যে একটি শালিক পাখি আমরা দেখছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো এই তিনটি ছবি দেখে যে কবি কি বলতে চেয়েছেন। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্ন দেশে। কবি কি বলেছে? আরো বলেছে যে হয়তো ভোরের কাক হয়ে সে আসবে, আর এই কোথায়? এই কার্তিকের নবান্নের দেশে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটি একটু লক্ষ্য করো যে একটি কাক বসে আছে। কোথায়? ভোরের কাক। এবং দ্বিতীয় ছবিটিতে লক্ষ্য করো যে আমরা কি দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি নবান্ন উৎসব। নবান্ন উৎসবে আমরা সবাই জানি যে কার্তিক মাসে নবান্ন উৎসবে ধান কাটা শুরু হয়। এবং তৃতীয় ছবিটিতে লক্ষ্য করো যে আমরা কি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তৃতীয় ছবিটি একটু ভালো করে লক্ষ্য করো, লক্ষ্য করলেই বুঝতে পারবে। প্রথমে দেখো তৃতীয় ছবিতে যে এখানে চারটি ছবি দেখা যাচ্ছে একটি ছবির মধ্যে। কি করছে? কৃষকরা ধান কাটছে। তারপরে দ্বিতীয় ছবিটিতে দেখো যে ধান মাড়াই করছে। তারপরে তৃতীয় ছবিটিতে দেখো যে গৃহিণীরা কি করছে? ধান বাঁধছে। কিসেতে? ঢেকিতে। কি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো তো? আসলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি প্রত্যেকটি চরণের সাথে বা অর্থাৎ লাইনের সাথে কবিতার যে প্রত্যেকটি ছবি মিলিয়ে দিতে চেষ্টা করেছি, যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং পাঠটি তোমরা ভালো করে বুঝতে পারো। এই কারণে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া। প্রিয় শিক্ষার্থীরা, কবি এই চরণটিতে কি বুঝিয়েছেন? কবি বুঝিয়েছেন যে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়া। মানে কুয়াশা যে, এবং আমরা জানি যে কুয়াশা কখন পড়ে, সেটি হচ্ছে কোথায়? পৌষ মাস, শীতের সময়। তখন সে কি করবে? কুয়াশায় ভেসে আসবে কোথায়? কাঁঠাল ছায়া, কাঁঠাল গাছের ছায়ার নিচে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম ছবিটি একটু লক্ষ্য করো যে প্রথম ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি। একটি কুয়াশার ছবি দেখতে পাচ্ছি। কোথায়? কুয়াশা দিনের। আর আমরা জানি, একটু আগেই আমি বলেছি যে পৌষ মাঘ এই দুই হচ্ছে শীতকাল। তো আমরা প্রথম ছবিতে সেটি দেখতে পাচ্ছি।
এরপর আসো একটি কাঁঠাল গাছের ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই দুটি ছবি দেখে প্রিয় শিক্ষার্থীরা আমরা অবশ্যই বুঝতে পারছি যে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারছো যে কবি এই চরণটিতে কি বোঝাতে চেয়েছেন। হয়তোবা হাস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাড়। এই কথাটি অর্থ কবি কি বোঝাতে চেয়েছেন? সে বুঝাতে চেয়েছেন যে হয়তোবা হাস হয়েও আমি আসতে পারি, যখন কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটিতে দেখো নদীতে কি করছে? হাঁস ভেসে বেড়াচ্ছে এবং দ্বিতীয় ছবিটিতে লক্ষ্য করো যে কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। তাহলে এই দুটি ছবি দেখে তোমরা অবশ্যই এই চরণটি মিল খুঁজে পাচ্ছ। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি আবারও বলতে চেয়েছেন যে আমি আবার আসব কি এই বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি এই কবিতার এই চরণগুলোতে বুঝাতে চেয়েছেন এই যে সে যে কোনো রূপে, যে কোনো স্থানে, যে কোনো ভাবে সে তারপরেও এই বাংলায় আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম ছবিটি লক্ষ্য করো। আবার আসিব আমি বাংলার নদী। দ্বিতীয় ছবিতে দেখো মাঠ এবং তৃতীয় ছবিটি দেখো একটি ক্ষেতের ছবি। তাহলে এই তিনটি ছবি দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। কবি এখানে বলতে চেয়েছেন যে তার সারাদিন কেটে যাবে কি কলমির ফুলের যে গন্ধ যে জলে ভেসে ভেসে আসে, সেটি কথা কবি এখানে বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটিতে লক্ষ্য করো যে আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি। আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি কলমি ফুল বা এটিকে কি বলে? কলমি শাকও বলে। দ্বিতীয় ছবিটিতে দেখো যে কি বলতে চেয়েছে যে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে, যা আমরা দ্বিতীয় ছবিটিতে দেখতে পাচ্ছি। তাহলে এই দুটি ছবি দেখে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর আসো আমাদের শিখন ফলে চতুর্থ নম্বর প্রশ্ন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। এই লাইনটির অর্থ কি? কবি কি বলতে চেয়েছেন? দেশকে প্রচন্ড ভালোবাসেন বলে কবি এই বাংলায় শঙ্খচিল শালিকের বেশে আবার ফিরে আসতে চেয়েছেন। এদেশের প্রকৃতির প্রতি কবির সৃষ্টি হয়েছে অপরন্ত মায়া। তাই কবি এদেশে ফিরে আসতে চান বারবার, বিভিন্ন রূপে, বিভিন্ন স্থানে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি শঙ্খচিলের ছবি। একটি শঙ্খচিল কি করছে? আকাশে উড়ছে। দ্বিতীয় ছবিটিতে দেখো দুটি শালিকের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই দুটি কি তোমরা শিক্ষার্থীরা চেনো? এই দুটি হচ্ছে শালিক পাখি।
তোমরা কি কখনো শালিক পাখি দেখেছো? প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় ছবিটিতে লক্ষ্য করো যে একটি কি দেখতে পাচ্ছি আমরা? বাংলার প্রকৃতির ছবি দেখতে পাচ্ছি। তাহলে এই ৩ টি ছবি দেখে আমরা অবশ্যই যে একটু আগে আমরা পড়লাম যে কবি দেশকে ভালোবেসে কি করেছে? এই বাংলায় শঙ্খচিল শালিকের বেশে আবার ফিরে আসতে চেয়েছেন। এই ৩ টি ছবি দেখে আমরা অবশ্যই বুঝতে পারছি। হয়তো বা মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। মানুষ না হলেও শঙ্খচিল বা শালিকের রূপ ধরে কবি বাংলায় ফিরে আসবেন। আলোচ্য লাইন দুটিতে কবির গভীর প্রকৃতিপ্রেমের পরিচয় পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটি শঙ্খচিলের ছবি। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি শালিকের ছবি এবং তৃতীয় ছবিটি আমরা দেখতে পাচ্ছি বাংলার একটি ছবি, যেটি হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তাহলে এই ছবিগুলো দেখে আমরা অবশ্যই এই চরণগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নিতে পারছি। মানুষ না হলেও শঙ্খচিল বা শালিকের রূপ ধরে কবি বাংলায় ফিরে আসবে। তাহলে আমাদের শিখন ফলের চতুর্থ প্রশ্নটি ছিল এই ২ টি লাইন কি করতে পারবে? ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা এই ২ টি লাইন ব্যাখ্যা করলাম। তোমরা তো অবশ্যই বুঝতে পারলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এতক্ষণ এই পাঠটি তো অবশ্যই তোমরা পড়লে এবং জানলে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। তোমরা ঝটপট করে বাড়ির কাজটি লিখে নাও। আমাদের আজকের ক্লাসের বাড়ির কাজটি হলো, তোমার যেখানে সাথ চলে যাও, আমি বাংলার পাড়ে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। তাহলে এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্নগুলো হচ্ছে, কবি জীবনানন্দ দাশ ভোরের কাক হয়ে বাংলার কোথায় আসতে চান? সারাদিন কেটে যাবে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে। চরণটি গুছিয়ে দেয়। উদ্দীপক ও আবার আসিব ফিরে কবিতার সাদৃশ্য সূত্র চিহ্নিত করে। উদ্দীপক ও আবার আসিব ফিরে কবিতার মূলে আছে প্রকৃতি ও স্বদেশ প্রেম। তোমার মতামত সহ আলোচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাড়ির কাজটি অবশ্যই লিখে নিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে এতক্ষণ ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকেই ধন্যবাদ। তোমরা বাসায় সুস্থ থাকবে এবং পরিবার নিয়ে ভালো থাকবে, এই আশা এবং এই প্রত্যাশায় আবার দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে। তোমাদের সকলকেই ধন্যবাদ।